চট্টগ্রামে সিটি গেটে ঝুটের গুদামে বিভিন্ন মালামাল পুড়ে ছাই, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এমপি আজিম হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক, মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ। বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে বাবা মেয়ের মরদেহ উদ্ধার, শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা ধারণা পুলিশের। সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ, ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। 2 ঘন্টার চেষ্টায় চট্টগ্রামের সিটি গেট এলাকার গার্টেক্স গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 10টার দিকে আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বুধবার সকাল 10টার দিকে চট্টগ্রামের গার্টেক্স গার্মেন্টসের গুদামের একপাশে ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে ভেতরে থাকা তুলা, জুট, কার্টুন সহ মালামাল সরানোর চেষ্টা করেন শ্রমিক ও স্থানীয়রা। স্পেসিফিক বলতে পারছে না, কেউ বলতে শর্ট সার্কিট, কেউ বলতেছে ইলেকট্রিক ইয়া থেকে, কিন্তু স্পেসিফিক কেউ এখন জানতে পারে না, যেহেতু ভিতর থেকে যখন আগুন লাগছে সব বেরিয়ে গেছে। গুদামে আগুন লাগছে, সব মালামালের গুদামে থাকে, কোনো অসুবিধা হয়নি। আগুন লাগার পরই আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হালকা একটু আগুন লাগার পর 5 মিনিটের ভিতরে দেখতে পুরো আগুন, মানে ফুল ফায়ার হয়ে গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ আসে এখানে পুড়ে গেছে অনেক। এখানে কিছু লেবার কাজ করছিল, এখানে তাদের কাছ থেকে লেগেছে না শর্ট সার্কিটে লেগেছে এখনো এটা পুরোপুরি ক্লিয়ার না। তবে এই গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো ছিল না। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট নেভানোর কাজ শুরু করে। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমরা তাৎক্ষণিকভাবে 6টা ইউনিটে এখানে এসে উপস্থিত হই এবং আমরা দেখতে পাই যে গার্মেন্টস এই গোডাউনের পাশে আরও গোডাউন রয়েছে এবং পাশে 4তলা একটা ভবন রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। তো আমরা চেষ্টা করি যে এই সারাউন্ডিংভাবে চতুর্দিক থেকে ঘেরাও করে আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমপি আনোয়ারুল আজিম অপহরণ ও হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে 6 জুন এমপি আজিম হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করে ডিবি। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বাবুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে ডিবি প্রধান হারুন রশিদ জানান, কলকাতায় এমপি আজিমকে হত্যার পর তার মরদেহের ছবি ঝিনাইদহের যেসব রাজনৈতিক নেতার কাছে পাঠানো হয়েছিল তাদের সবাইকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ বলছে, গত 13 মে কলকাতার একটি ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আর বাংলাদেশে এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধনে বিক্ষোভ হয়েছে। সকালে ঝিনাইদহে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা দাবি করেন, সাইদুল করিম মিন্টু ষড়যন্ত্রের শিকার। সুষ্ঠু তদন্ত করে এমপি আজিম হত্যার ন্যায় বিচারও দাবি করেন তারা। এদিকে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এমপি আজিম হত্যার বিচার দাবিতে আলাদা মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নেতারা বলেন, এমপি হত্যার পেছনে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় বিচার করতে হবে। এমপি আজিম হত্যার ঘটনা সঠিক পদ্ধতিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে মন্ত্রীর সাথে দেখা করেন এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় বাবা হত্যার বিচার দাবি করে ডরিন জানান, ডিএনএ টেস্টের জন্য তিনি প্রস্তুত আছেন। এজন্য যখন যেখানে যেতে হবে তখনই যাবেন। হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো।
আর এখানে চাপ তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। ডিবি তদন্তে তো আমি অবশ্যই সন্তুষ্ট, এবং আমি তাদের কাছে, আমি তো আপনাদের বললাম, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা কিন্তু ইতিমধ্যে অনেকেরই আমরা কিন্তু দেখছি আইনের আওতায় নিয়ে আসছে। বরিশালের কাউনিয়া থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায় মেয়েটির বাবা পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্ত ছিলেন। পুলিশের ধারণা সন্তানকে হত্যার পরে বাবা আত্মহত্যা করতে পারে। মা, বাবা, বোন ও 5.5 বছরের মেয়েকে নিয়ে বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কি এলাকার এই বাড়িতে ভাড়া থাকতেন গাড়ি চালক নাইম হাওলাদার। বুধবার সকাল 9:30টার দিকে বাসার একটি ঘরে তার ও তার মেয়ের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা সন্তানকে হত্যার পর আত্মহত্যা করতে পারে নাইম। তো পুলিশ যাওয়ার পর দেখতে পায় যে একটি বাচ্চা, যাদের বাবা এবং মেয়ে দুজনের মৃতদেহ পাওয়া যায়। দুজনেরই গলায় কাটা আছে। আমরা দেখছি বিষয়টা কি হয়েছে ওখানে, এটা তদন্ত করে পরে বলা যাবে। স্বজন ও প্রতিবেশীরা জানান, স্ত্রীর সাথে ডিভোর্সের পর থেকে নাইম হতাশাগ্রস্ত ছিলেন। মেয়ে কার কাছে থাকবে তা নিয়ে ফোনে তাদের প্রায় কলহ হতো। ওর বউর সাথে ডিভোর্স হওয়ার পর হইতেই ও মেন্টাল, অনেক কয়বার ওরে এই ডাক্তার দেখানো হয়েছে, মানসিক ডাক্তার। মারা গেছে যে ভাইটা, উনি যখন এই আমার বাসায় উঠছে গত মাসের 1 তারিখে, আজকে 1.5 মাস। এর ভিতরে যখনই দেখছি উনি হাঁটাহাঁটি করতে খুব মানসিকভাবে খুব বাধাগ্রস্ত ছিল। ঘটনাটি আরো খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন। ঘটনার সূত্রপাতের ব্যাপারে আসলে কিছু জানতে পারা গেছে কিনা, এবং আশপাশে তার যারা স্বজন রয়েছেন তারা আসলে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য দিয়েছেন কিনা? জি, আসলে দেখুন, সকালবেলায় কিন্তু আমরা এখানে এসেছিলাম এবং যেটি দেখেছি যে বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়ক এলাকার যে আমার পিছনে যে বাড়িটি রয়েছে স্বপ্নবিলাস, সেই বাড়ির 4র্থ তলায় কিন্তু আজকের এই ঘটনা ঘটেছে, এবং যেখানে কিন্তু 5 জন তারা পরিবারের সদস্য থাকতেন, এবং যে মঈন হাওলাদার যিনি রয়েছেন, যিনি তার মেয়ে রোজা, এই 2 জন আজকে যে ঘটনার শিকার হয়েছেন সেটি হচ্ছে যে যেটি বলা হচ্ছে যে মঈন হাওলাদারের সাথে তার স্ত্রীর একটি পারিবারিক কলহ ছিল, যার কারণে কিন্তু তিনি হতাশাগ্রস্ত ছিলেন, এবং তিনি কিন্তু আসলে যে কোম্পানিতে, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন, সেটিও কিন্তু আসলে তিনি করতেন না এই সময়টিতে, এবং তিনি সকালবেলাও কিন্তু বাড়িতেই ছিলেন। এবং তার যে মা নাসিমা বেগম যেটি বলছেন যে আসলে সকালবেলা তিনি তাকে ডাকতে যাওয়ার পর কিন্তু দেখতে পান যে আসলে খাট থেকে যে নিচের যে ফ্লোর রয়েছে সেখানে কিন্তু তারা দুজনই পড়ে আছেন। সেখান থেকে কিন্তু আসলে তিনি পুলিশে খবর দেন, এবং বাড়ির যিনি মালিক রয়েছেন তার ছেলে পলাশ, তিনি কিন্তু 999 এবং কাউনিয়া থানা পুলিশকে ফোন দিলে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিটি দেখার চেষ্টা করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য যে টিমগুলো রয়েছে এবং সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং তারাও সেটি পর্যবেক্ষণ করছেন আসলে কি কারণে এই ঘটনাটি ঘটেছে, এটি কি আসলে আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সেটি কিন্তু আসলে পুলিশ পর্যবেক্ষণ করছেন। এবং এর পাশাপাশি যে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন, আমরা যেমন দেখেছি সিআইডির একটি টিম কিন্তু এখানে এসেছিলেন, তারা আলামত সংগ্রহ করেছিলেন, তারা কিন্তু দেখছেন আসলে এই ঘটনাটি অন্য কোনো ঘটনা কিনা সেটি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। এবং পারিবারিক কলহ যেটি রয়েছে সেটি কিন্তু তাদের স্বজনরাই বারবার বলছেন যে আসলে তার স্ত্রীর সাথে তার একটি বিরোধ ছিল, ইতিমধ্যে তাদের কিন্তু ডিভোর্সও হয়েছে, এবং 5.5 বছরের যে মেয়ে রয়েছে রোজা, সেই রোজাও কিন্তু আসলে রোজা কিন্তু তাদের কাছেই থাকতেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে এই ঘটনার সূত্রপাত হতে পারে, এটি কিন্তু ধারণা করা হচ্ছে। সবশেষ কিন্তু আসলে পুলিশ বলতে পারবে তদন্ত সাপেক্ষে যেটি কি ঘটেছিল। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। চাঁদপুরের পুরান বাজারে সংঘর্ষ, গোলাগুলিতে 1 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। সংঘর্ষের পর এলাকা এখনো থমথমে। খেলার মাঠের কর্তৃত্ব নিয়ে পুরানবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত হাওলাদার ও পৌর প্যানেল মেয়রের ছেলে সজীব মাঝির সমর্থকদের সংঘর্ষ বাধে। 2 ঘণ্টা ধরে কয়েক দফায় গোলাগুলিতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক আলামিন খান। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাচনে রাকিব মাঝি পরাজিত হলে নিহত আলামিনের বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খানকে হুমকি দেওয়া হয়।
মোহাম্মদ আলী কইছে আমার স্বামীরে মাইরা হারাইব বুডের পরে এটা মেইন কেন্দ্র। আমার লাগুর ফাই নাই, হয়তো আমার ছেলেরে বাইর দিকে যাইতে লইছে আর গুলি করে মারলেছে। সাপোর্ট করছে তো আমার শ্বশুরে হুমকি দিছে যে আরে গুলি করে মারবো। অটো চালাই আইছে, অটো চালাই নামছে আর তারে টার্গেট করে গুলি করছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। পূর্ব থেকে ঝামেলা ছিল এবং সেই ঝামেলার সূত্রপাত আজকে ওই ঘটনাটি ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি। সংঘর্ষের পর থেকে পুরানবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহাকে ঘিরে এরই মধ্যে হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিক্রেতারা বলছেন শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। এদিকে বেশ কিছু হাটে ভারতীয় গরু ওঠায় শঙ্কিত খামারিরা। কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে দাম বেশি, পছন্দ মতো কিনতে না পেরে হাট জমার অপেক্ষায় ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। বিক্রেতারা বলতেছে যে আপনার খাদ্যের দাম বেশি, যার কারণে আপনার তুলনামূলক গত বছর তুলনায় এই বছর দাম একটু বেশি। গ্রাহক কম থাকার কারণে বেচাকেনা হচ্ছে না, গতবারের তুলনায় এবার গ্রাহক খুবই কম। একই অবস্থা মেহেরপুর ও সাতক্ষীরায়। হাটে পশু উঠলেও এখনও বেচাকেনা জমেনি। দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা বিক্রেতা কেউই। গরু হাটে হাবও নেই, দেখেন সব ফাঁকা মাঠ পড়ে দিয়েছে, গরু বিক্রা নেই। গরুর অত্যাধিক দাম, 30-32 হাজার টাকা মন না হয়ে 24-25 হাজার টাকা মন হলে ভালো হতো এটা। এদিকে জয়পুরহাটের সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় গরু বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি এড়িয়ে গেলেও বিক্রেতারা তা স্বীকার করেছেন। পুরাট বাজার থেকে কিনলাম ভাই, 5,90,000 টাকা জোড়া ইন্ডিয়ান হরিয়ান গরু ভাই। হাট পরিস্থিতি বুঝে কোরবানি পশু বিক্রির পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। স্বাস্থ্য পরীক্ষা, কোনো কেউ যদি গাভী কেনে সেক্ষেত্রে তার গর্ভ পরীক্ষা, এটা করার জন্য প্রত্যেকটা হাটে কিন্তু আমাদের তদারকি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা কাজ করছে। ইজারাদারকে আমরা তাদেরকে সহযোগিতা করতে বলেছি। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি পশুর হাট নিয়ে জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে কোরবানি পশুর হাটের প্রস্তুতি কেমন দেখছেন, এবং এবারে কিন্তু সারা দেশে হাটের পাশাপাশি খামার ব্যবসায়ীদেরও আমরা দেখেছি বেশ ভালো রকমের প্রস্তুতি, সেটিও আসলে চট্টগ্রামে কেমন রয়েছে? দেখুন, চট্টগ্রামে কোরবানির পশু বিক্রির জন্য আসলে বিক্রেতারা অনেকটাই রেডি। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে এখানে দেখা যাবে যে ইতিমধ্যে সারি সারি নানা আকারের গরু এখানে নিয়ে এসছেন ব্যাপারীরা। এবং তবে ব্যাপারীদের মানে পশুর তুলনায় এখনো পর্যন্ত আসলে ক্রেতার সংখ্যা একেবারে। আপনি যদি দেখেন যে আপনি চট্টগ্রামের সাগরিকা বাজার আছে, চট্টগ্রামে যে কটি প্রধান স্থায়ী বাজার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই বাজার। এবং আমরা এই সময় এই বছরের অন্য বছরের কোরবানির আগে এই সময়টিতে আসলে যে পরিমাণ মানুষ দেখেছিলাম, আজকে আসলে ঠিক তেমন লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতারা হাঁক ডাকে বাজার সরগরম হওয়ার যে বিষয়, সেটি আসলে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখনো তারা কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি, ফলে তাদের কাছে যে সমস্ত পশু আছে সেগুলোকে তারাও আরও খাইয়ে নাদুস করার যে প্রক্রিয়া সেটি তারা করছেন। অন্যদিকে যে কয়েকজন হাতে গোনা ক্রেতা আসছে, তারাও আসলে যেহেতু আপনি জানেন যে নগরীতে রাখার একটি সংকট রয়েছে, পশু রাখার একটি সংকট, পাশাপাশি এখনো পর্যন্ত যেহেতু সময় বেশ কিছু হাতে আছে, সেই কারণে বিক্রেতারা এখনো পর্যন্ত তাদের যে একটু বাড়তি দাম হাঁকাচ্ছে। ফলত যারা যেসব কয়েকজন এখানে ক্রেতা এসছেন তাদের আসলে পশু কেনার থেকে এখনো পর্যন্ত বিরত আছেন। আমাদের কাছে ধারণা হচ্ছে আগামীকালকে বা তারপর থেকে প্রতিটি বাজার জমজমাট হবে। আপনি বলছিলেন যে আসলে খামারি চট্টগ্রাম আসলে দেখছে যে বছর যতই যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, ততই আসলে ব্যক্তিগত উদ্যোগে খামার গড়ার যে উদ্যোগ সেটি চলছে। চট্টগ্রামে ইতিমধ্যে বেশ কয়েকটি খামারে তারা তাদের দীর্ঘদিন ধরে তারা লালিত করে পশু এনেছেন, এবং সেই বাজারগুলোতে বিশেষ করে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা আসলে এই সমস্ত পশুর ক্রেতা।
এবং সেই খামারগুলোতেও এখনো পর্যন্ত আসলে যে পরিমাণ ক্রেতার দেখার কথা ছিল সেই তেমন দেখা মিলেনি। এবং প্রাণী সম্পদ বিভাগ থেকে বলা হচ্ছে চট্টগ্রামে যে পরিমাণ পশু দরকার তার চেয়ে সেটি এখন পর্যাপ্ত পরিমাণে আছে এবং আগামী 2-1 দিন পরেই বোঝা যাবে চট্টগ্রাম নগরীতে আসলে পশুর মূলত দরদাম কেমন, কতটা বিক্রি করে বিক্রেতারা সন্তুষ্ট হচ্ছেন, কতটা কিনে কম দামে কিনে আসলে ক্রেতারা সন্তুষ্ট হতে পারছেন, সেটি 2-1 দিন পর দেখা যাবে। তা আপাতত বলা যায় যে নির্লিপ্ত একটি বাজারে আমরা আছি, অর্থাৎ নগরীতে এই মুহূর্তে যে কয়েকটি বাজার আছে সেখানে সবখানে অবস্থা অনেকটা একই রকম। ক্রেতা বিক্রেতা উভয়ের সংখ্যা কম। বিক্রেতারা যেহেতু তাদের পশু নিয়ে এসছেন তাদেরকে থাকতে হচ্ছে, কিন্তু ক্রেতার সংখ্যা একেবারে কম। তো সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে যে একটি সুন্দর পরিবেশে বাজার শুরু হবে এবং ইতিমধ্যে বাজারকে নির্বিঘ্ন নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে পশু হাটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। ঈদুল আজহাকে সামনে রেখে বুনো পরিবেশে বেড়ে ওঠা পাহাড়ি গরু খ্যাত গয়াল বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির এক খামারি। বিলুপ্ত এই প্রাণীটি বর্তমানে বিভিন্ন খামারে পালন করা হচ্ছে। মাংস সুস্বাদু হওয়ায় কোরবানির পশু হিসেবে গয়াল জনপ্রিয় হয়ে উঠছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গয়াল নামের এই প্রাণীগুলো কয়েক দশক আগেও পার্বত্য চট্টগ্রামের গহীন বনাঞ্চলে ঘুরে বেড়াত। তবে 2015 সাল নাগাদ পাহাড়ি গয়াল বিলুপ্ত হয়ে যায়। এর আগেই প্রাণীটি খামারে পালন শুরু করেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন উদ্যোক্তা। খাগড়াছড়ির মানিকছড়ির খামারি মাইনুদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে 10টি গয়াল এনে পালন শুরু করেন। এরই মধ্যে 4টি বিক্রি করেছেন। আগামীতে খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনা তার। প্রথমে 10টা গয়াল দিয়ে আমি শুরু করি। তো এই গয়ালের একটা সুবিধা হলো যে এটাকে আপনার যে হাট বাজারের যে বাড়তি যে খাবারগুলি এগুলো খাওয়াইতে হয় না। যে আমি পার্বত্য অঞ্চলে যেহেতু এটা একদম সুন্দর পরিবেশ, পাহাড়ে এই গয়াল চাষের একটা উপযোগী জায়গা, এখানে এটাকে আমরা সম্প্রসারণ করবো। আম গাছের নিচে যেগুলো ঘাস হয় ওইগুলো দিয়ে মূলত আমরা এগুলো খাওয়া দাওয়া এগুলো আর বাড়তি আমাদের কোনো হয় না, শুধু ন্যাচারাল খাবারগুলো আমরা খাওয়াই আর কি। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে বন্যপ্রাণী হিসেবে বিলুপ্ত হওয়ার পর গয়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে পালন করা হচ্ছে। গয়ালকে ঘিরে খামারিদের আগ্রহ বাড়ছে। গয়ালকে আসলে গরুর মতো যত্ন করতে হয় না, এটা অনেক সহজভাবে এটাকে যত্ন করা যায়, লালন পালন করা যায় এবং এটার পিছনে আসলে লালন পালনের খরচ গরুর মতো অনেকটা কম, সেটা অনেক। এবং এই গয়াল আসলে খাগড়াছড়ি জেলাতেও একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই গয়ালকে এখানে লালন পালন করে আশা করি ভবিষ্যতে এটা ছড়িয়ে পড়বে। সবুজ ঘাস সহ প্রাকৃতিক ও দানাদার খাবার খাইয়ে গয়াল লালন পালন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি বছর ঈদযাত্রা বাড়তি যানবাহনের চাপে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজটে ভোগান্তি সইতে হয় যাত্রীদের। এবার এই অংশে যান চলাচল নির্বিঘ্ন করতে নানা পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে পুলিশ ও সড়ক বিভাগ। উত্তরবঙ্গগামী লেনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ চলমান থাকায় যানজটের আশঙ্কা রয়েছে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের সম্ভার ফিলিং স্টেশন থেকে বলিভদ্র পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এতে মূল সড়ক সরু হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। গেল ঈদে এই পথে যানজটের সংখ্যা তৈরি হলেও পুলিশ সহ সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপে তা ছিল সহনীয়। এবারও তেমন উদ্যোগ নেওয়ার দাবি চালক যাত্রীদের। যেখানে আমার 8 ঘন্টা 10 ঘন্টা লাগে সেখানে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে চলে গেছি গতবার। ভোগান্তি ছাড়া মানুষ আবার সঠিকভাবে বাড়ি যেতে পারে এবং সুশৃঙ্খলভাবে সৃষ্টি হয়, সেটা প্রশাসন প্রতি আমাদের অনুরোধ রইল। সড়ক বিভাগ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সংস্কার এরই মধ্যে শেষ হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে সড়কগুলো রয়েছে আমরা সেখানে পটস মেরামত, রিপেয়ার সহ যে কাজগুলো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে সম্পাদন করে ফেলেছি। মানুষজন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যাতায়াত করতে পারবে। সরু রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় যানজট। তবে রাস্তায় শৃঙ্খলা রাখতে মাঠে থাকবে ১৫০০ পুলিশ সদস্য। যানজট বা ভোগান্তির কোনো আশঙ্কা না থাকে সেই লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কাজ করছে। কর্মপরিকল্পনা অন্যান্যবারের মতোই থাকবে এবং আমরা আগের চেয়ে আরও কিভাবে ভালো করা যায় সেই লক্ষ্যে কাজ করছি। রাজধানী থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের 20 জেলার কয়েক লাখ মানুষ ফেরেন বাড়িতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নড়াইলের লোহাগড়ায় ইজি বাইক চালক পলাশ মোল্লা হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন। নতুন ইজি বাইক কিনে দেওয়ার কথা বলে পলাশ মোল্লাকে ডেকে নেন একই এলাকার আনারুল, জিনারুল ও নাজমুল। 40,000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন পলাশ। কয়েকদিন পর মাগুরার আমুরিয়া গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 2018 সালের 9 জুলাই 3 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই। আসামিদের মধ্যে জিনারুল আদালতে উপস্থিত থাকলেও পলাতক আছেন আনারুল ও নাজমুল। চট্টগ্রামের চাকতায় রাজাখালী খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ভোরে খালে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। কোস্টগার্ড জানায় মঙ্গলবার বিকেলে 2 শিশু খালের পানিতে ঝাঁপ দেয়। হঠাৎ করে পানির ঘূর্ণিতে তলিয়ে যায় তারা, তবে একজন উঠতে পারলেও অন্যজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় ডুবুরিরা। রাতে স্থগিত হয় উদ্ধার অভিযান। বুধবার ভোর 5:30টার দিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় নিখোঁজ শিশুটিকে, তবে তার পরিচয় জানা যায়নি। পানি ঘূর্ণনের কারণে সে উঠতে পারতেছিল না। যে প্রত্যক্ষদর্শী রমিজিউদ্দিন ভাই উনি বলল যে আরেকজন গেছিল তাকে রেস্কিউ করার জন্য, তখনও সে দেখছে সেও বিপদে পড়ে যাচ্ছে, তখন সে তাকে ফেলে দিয়ে চলে আসে। ইন দিস টাইম সে ড্রয়িং হয়ে গেছে। টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে 1 নারী নিহত এবং 20 জন আহত হয়েছেন। সকালে উপজেলার স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের 2 পাড়ার মধ্যকার জমি জমা নিয়ে প্রায় 20 বছর ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সকালে মসজিদে মাইকিং করে দেশে অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালায় দক্ষিণ পাড়ার লোকজন। এ সময় 2 পক্ষ সংঘর্ষ জড়ালে দেশি অস্ত্রের আঘাতে মনোহরা বেগম নিহত হন। আহতদের 2 জনকে ঢাকা ও কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লাকসাম উপজেলার গরু ব্যবসায়ী রাসেল মিয়া। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় সকাল 9:30টায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি পুটিয়া এলাকায় একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী রাসেল সহ 2 জন নিহত হন। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে গরুগুলো উদ্ধার করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমদ। এ সময় সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখতে সবাই সম্মিলিতভাবে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর অগ্রগতি ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। কুয়াকাটার একটি হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ভাই ভাই আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুর রহমান বান্দরবান বন বিভাগ রেঞ্জের সাবেক কর্মকর্তা ছিলেন। পুলিশ জানায় জমি বেচাকেনার কাজে গত 7 মাস ধরে ওই হোটেলে অবস্থান করছিলেন শফিকুর। সকালে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকাডাকি করেও সাড়া পাননি হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশে খবর দিলে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। মহিপুর থানার ওসি জানান ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। আমি নিজে উপস্থিত থেকে হোটেলের যে মূল দরজা ভাঙলাম, দরজা ভেঙে তাকে উদ্ধার করছি। উদ্ধার করার পর তাৎক্ষণিক আমরা হসপিটালাইজড করছি। তো হসপিটালে নেওয়ার সাথে সাথে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা দিচ্ছেন। এখন এই মৃত্যুটা যে হত্যা না আত্মহত্যা বিষয়টা কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করে বলা যাবে না। পারিবারিক কলহের জেরে ফেনীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। ভোরে সোনাগাজী পৌর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতরাতে কাঁচা বাজার কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ভোরে স্ত্রী খুশবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে আলী আক্কাস। পরে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি থানায় কেন আসছেন, সে অকপটে বলে যে তার স্ত্রীকে হত্যা করছে এবং সে নিজে থানায় আসছে। তখন আমরা সঙ্গী অফিসার ফোর্সও দ্রুত ঘটনাস্থলে যাই এবং ওর শনাক্ত মতে ওর ভাড়া বাসার উত্তর পাশে ওর স্ত্রীর মৃতদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখি। নওগাঁয় নাজিমউদ্দিন ফকির হত্যায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। মঙ্গলবার শহরের দপ্তরিপাড়া এলাকা থেকে সুজাত আলী ও মেহেদী হাসান নামে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 6 মাস ও 1 বছর আগে দুটি গ্রাম্য সালিশ নিয়ে নাজিম উদ্দিনের উপরে ক্ষিপ্ত ছিলেন সুজাত ও মেহেদী। ক্ষোভের বশে পরিকল্পিতভাবে তারা নাজিম উদ্দিনকে হত্যা করে। চট্টগ্রাম নগরীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত কয়েক হাজার ব্যাটারি চালিত রিকশা। বেপরোয়া গতির ফিটনেসবিহীন এসব রিকশায় প্রতি মাসে প্রায় অর্ধশত দুর্ঘটনা ঘটছে। এরপরও এসব দেখার যেন কেউ নেই। তবে মেয়র বলছেন ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের চন্দনপুরা জানে আলম ধোবাস সড়ক এটি। কোনো ধরনের নিয়ম না মেনে এভাবে উল্টো পথে বেপরোয়া গতিতে চলছে ব্যাটারি চালিত রিকশা। এছাড়া চকবাজার, কালামিয়া বাজার, বদ্দারহাট এলাকাতে চলছে অন্তত 5000 রিকশা। এসব রিকশার নেই কোনো বৈধ কাগজপত্র। চালকদের বেশিরভাগই বয়সে কিশোর হওয়ায় প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা। ট্রেনিং নাই, তারা সিগন্যাল কি সেটা বুঝে না। আপনি নিজেই দেখেন আমার পেছন দিয়ে তারা এই উল্টো পথে কিন্তু যাচ্ছে গাড়িগুলো। প্রায় সময় অনেক জামও লেগে থাকে, একটার সাথে একটা তারা কম্পিটিশন দেয়। একই অবস্থা লালখান বাজার, আন্দরকিল্লা, বাইজিদ, আগ্রাবাদ, পতেঙ্গা সহ নগরীর বিভিন্ন এলাকায়। এসব রিকশা নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মালিক পক্ষকে সেক্ষেত্রে সরকার একটা রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসতে পারে। এই গাড়িগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনলে হবে কি, কোনো বিপদ আপদ, কোনো সমস্যার সুবিধা হলে সেটা মালিক পক্ষকে সরাসরি পানিশমেন্ট দিতে পারবে বা ফাইনের আওতায় আনতে পারবে। পুলিশ বলছে অবৈধ রিকশার বিরুদ্ধে নানা সময় অভিযান চালান তারা, কিন্তু সংখ্যায় বেশি হয় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। গাড়ি যখন নিয়ে ধরে আমাদের ফোর্স দিয়ে পাঠিয়ে দিয়ে পথিমধ্যে তারা ধরে অনেক সময় আমাদের সেই লোকের উপর আক্রমণ করে সে ছিনিয়ে নেয়। এরকম নানাবিধ ঘটনা ঘটে। তার পরেও আমরা এই ব্যাটারি রিকশা বিরুদ্ধে যে আমাদের অভিযান এটা ধরা, সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সিটি মেয়র। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে এবং প্রতিনিয়ত অনেক মানুষকে পঙ্গু করে দিচ্ছে এই ব্যাটারি রিকশা। তাই ব্যাটারি রিকশা বন্ধ করার ব্যাপারে আমরা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছি এবং ট্রাফিক ডিপার্টমেন্টও আমাদের সাথে একমত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগ জানিয়েছে ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনায় প্রতি মাসে অন্তত অর্ধশত মানুষ আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কেবিন নিয়ে হাহাকার নেই। নৌপথে যাত্রী কমে সহজে পাওয়া যাচ্ছে কেবিনের টিকিট। এদিকে ঈদযাত্রাকে ঘিরে নিরাপত্তা সহ নানা প্রস্তুতির কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। প্রতি বছর ঈদ এলেই লঞ্চের টিকিট নিয়ে হইচই শুরু হয়, কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী চাপ কমেছে। 5 জুন অগ্রিম টিকিট ছাড়ার পর লঞ্চ কাউন্টারগুলোতে সহজে মিলছে কেবিন। পদ্মা সেতু হওয়ার পর চাপটা অনেক কম, সেই জন্য এখন আর সেই প্রবলেমটা হচ্ছে না। ঢাকা থেকে 15 তারিখে আসবে, সেই টিকিটও বুকিং দিতেছি এবং এখান থেকে আবার 21 তারিখ যাব, সেই টিকিটও বুকিং দিতেছি, তারা বলছে অ্যাভেলেবেল আছে। এবার সিঙ্গেল কেবিন 1100 ও ডাবল কেবিন 2200 টাকা নির্ধারণ করা হয়েছে। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন এখন চাপ না থাকলেও ঈদ যাত্রার 2-1 দিন আগে যাত্রী চাপ বাড়বে। অনলাইনে অনেক টিকিট বিক্রি হচ্ছে, মধ্য কথা হলো যে কেবিন হয়ে যায়, ইনশাল্লাহ কেবিন হয়ে যায়, বাট ডেক যাত্রীটার একটা ফ্যাক্ট, ডেকের যারা যাত্রী তাদের সেই ভিড়াভিড়িটা নাই। গার্মেন্টস টার্মেন্টস ছুটি হলে ওই সময় আমাদের কিছু যাত্রী বাড়ে, এটাও ঈদের হয়তো 1 দিন বা 2 দিন আগে। আর আমরা ঢাকা থেকে বরিশাল আসার জন্য টিকিট গত 8 তারিখ হইতে আমরা সেবা দিয়ে যাচ্ছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঈদ যাত্রার সময় নানা প্রস্তুতির কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের সেবা বিষয়টা আমরা বরাবরের মতোই নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। এখানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ এবং আনসার বাহিনী একযোগে কাজ করবে। এছাড়া যাত্রীদের যাতে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে সেজন্য আমরা নিয়মিত লঞ্চের পাশাপাশি আমরা পর্যাপ্ত স্পেশাল লঞ্চেরও ব্যবস্থা রেখেছি। এবারের ঈদযাত্রায় বরিশাল ঢাকা নৌরুটে প্রতিদিন 8 থেকে 10টি লঞ্চ চলাচল করবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হিলিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র। এ সময় 3081 জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। শরীয়তপুরে নড়িয়া পৌরসভার 9টি ওয়ার্ডের 4600 পরিবারের মধ্যে একই ধরনের উপহার তুলে দেওয়া হয়।
এদিকে সুন্দরবনে আত্মসমর্পণকারী 284 জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভন উপহার সামগ্রী বিতরণ করেন। শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে বিশ্ব শিশু শ্রম দিবস। আলোচনা সভা আমরা শুরু করতে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।